স্বাগত। এখন জনপথে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন অ্যানি। পহেলা বৈশাখ ঘিরে বছরের এই সময় বরাবরই ইলিশের চাহিদা থাকে বাড়তি। এর মধ্যে নদীর 5টি অভয়াশ্রমে নিষেধাজ্ঞা থাকায় ইলিশের বাজারে নেই স্বস্তি। বেশিরভাগ বাজারে 50 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে দাম। ইলিশের সাথে দাম বেড়েছে অন্য মাছেরও। তবে ময়মনসিংহের বাজারে কেজি প্রতি 300 থেকে 500 টাকা কমেছে ইলিশের দাম, আর অনেকটাই অপরিবর্তিত রয়েছে মাংসের বাজার দর। বিস্তারিত প্রতিবেদনে। পহেলা বৈশাখ ঘিরে চট্টগ্রামের বাজারে চাহিদা বেড়েছে ইলিশের। 5টি অভয়াশ্রমে মাছ ধরা বন্ধ থাকলেও সাগরে নিষেধাজ্ঞা না থাকায় এখনও ইলিশের সরবরাহ রয়েছে বাজারে। যদিও বাজারে ছোট ইলিশের সরবরাহ বেশি। আধা কেজির ইলিশ বিক্রি হচ্ছে 900 থেকে 1000 টাকায়। 2000 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে 1 কেজির ইলিশ। ইলিশের প্রেক্ষাপট সবসময় একই রকমের, ইলিশের দাম কিন্তু বাড়তেই আছে। এখন তো 2000 টাকার নিচে ইলিশ মাছ নাই বললেই চলে বাজার। বরিশালের পাইকারি ও খুচরা বাজারে ইলিশের দাম অনেকটাই ঊর্ধ্বমুখী। সাধ্যের মধ্যে না থাকায় ক্রেতারা কিনতে পারছেন না পছন্দের ইলিশ। খুচরা বাজারে 800 থেকে 900 গ্রামের ইলিশের কেজি 2400 টাকা, আর 1 কেজির ইলিশ বিক্রি হচ্ছে 3000 টাকা কেজি দরে। আধা কেজি সাইজের মাছ কিনতে গেলে 1200-1300 টাকা লাগে। 700 গ্রামের কিনতে গেলে আপনার বাজার দর দেখলাম 1400-1500 টাকা কেজি। নদীতে তেমনটা মাছ জাইলেরা পাইতেছে না, আর এই বছর আমার এই 5টা কেজি আমার দেখা যায় 800 টাকা কেজি আমাকে কিনাই লাগে পাইকারি। সিলেটের বাজারে ক্রেতাদের চাহিদা বাড়ায় মাছের দাম অনেকটাই বাড়তি। প্রতি কেজি গলদা চিংড়ি 800 থেকে 1100 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পাবদা, কই, ট্যাংরা সহ সব ধরনের ছোট মাছের সরবরাহ কম থাকায় বেড়েছে দাম। এছাড়া তেলাপিয়া, পাঙাশ, মৃগেল, গ্রাসকার্প জাতীয় মাছের দাম অনেকটাই স্থিতিশীল। দাম কমে না, খালি দাম বাড়ে। খাদির বাজার আইলেও দাম বাড়ে। বর্তমানে চাঁদপুরে ইলিশ বন্ধ। আমরা সিডাঙ্গি বেচলাম, বারমাইয়া বেচলাম। পহেলা বৈশাখের আগে চাঁদপুরের বাজারেও বেড়েছে মাছের দাম। নদীতে মাছ ধরা নিষিদ্ধ থাকায় চাষের মাছই ভরসা ক্রেতা বিক্রেতাদের। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় সব মাছের দাম বেড়েছে 20 থেকে 50 টাকা পর্যন্ত। তবে ময়মনসিংহের বাজারে সরবরাহ বাড়ায় কমেছে ইলিশ ও অন্যান্য মাছের দাম। সপ্তাহ ব্যবধানে 1 কেজি ওজনের ইলিশ কেজিতে 300 থেকে 500 টাকা পর্যন্ত কমে এখন বিক্রি হচ্ছে 1700 থেকে 1800 টাকায়। এছাড়া 1.5 থেকে 2 কেজির রুই কাতলা 320 থেকে 340, তেলাপিয়া 180, পাবদা 300 এবং গলদা ও বাগদা চিংড়ি বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকা কেজি দরে। কাতল যেটা চাই 350-400 বেচে, অনেক 320, 300, রুই 260-50 সাইজ বুঝা, পাবদা 250 তো 300 টাকা পর্যন্ত। অন্যান্য বৈশাখের তুলনায় অনেক ভালো, অনেক ভালো, এবং মাছের কোয়ালিটিও ভালো। এদিকে বগুড়ার বাজারে নতুন করে বাড়েনি মাছ মাংসের দাম, বরং মুরগির দাম কেজিতে কমেছে 15 থেকে 20 টাকা পর্যন্ত। গরুর মাংস প্রতি কেজি 750 এবং খাসি বিক্রি হচ্ছে 1100 টাকায়। বাজার মূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি ক্রেতাদের। প্রত্যয় দাস, এখন। বর্ষবরণ ঘিরে পাহাড়েও চলছে সাংগ্রাই উৎসবের প্রস্তুতি। পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে পাহাড়ের মারমা সম্প্রদায় এই উৎসব পালন করে থাকেন। উৎসবকে ঘিরে পাহাড়ি পল্লীগুলোতে চলছে নানা আয়োজন। শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন মারমা তরুণ তরুণীরা। বান্দরবান থেকে রিজভি রাহাতের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। পার্বত্যাঞ্চলের বাসিন্দা মারমা সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সাংগ্রাই। নতুন বছরকে স্বাগত জানানোর এই উৎসব আর মাত্র কয়েকদিন পরেই শুরু হবে। তারই প্রেক্ষিতে মারমা পল্লীগুলো এখন নানা আয়োজনে ব্যস্ত। বিভিন্ন ক্যাং ও বিহারে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। উৎসবকে ঘিরে মারমা তরুণ তরুণীদের মধ্যে বইছে আনন্দের আবহ। সবাই মেয়েরা প্রস্তুতি নিচ্ছে, এখনো প্রস্তুতি চলতেছে, সামনে আরো প্রস্তুতি চলবে। আমরা অপেক্ষায় আছি আমাদের সানরাইজটা কখন হবে। আমরা অনেক ফ্রেন্ডরা মিলে ঘুরবো, খাবো, তারপর হচ্ছে অনেক আনন্দ করবো। জ্যেষ্ঠ থেকে শুরু করে একেবারে বাচ্চা কাচ্চা পর্যন্ত সবাই মিলে কেনাকাটার যে আনন্দ, সেটা আমরা এখন থেকেই শুরু করে দিয়েছি। সাংগ্রাইকে ঘিরে চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। বেচা বিক্রি বাড়ায় খুশি ব্যবসায়ীরা।
কতগুলো বেশি চলে আমাদের সাংয়ের জন্য আর কি। আর টুকটাক আমাদের 3 পিসও চলে। বছরে আমাদের আগের তুলনায় বেচা কেনাটা মানে ধুম পড়ে গেছে বেশি। উৎসবের 7 দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের কথা জানালেন আয়োজক কমিটির সভাপতি। আর উৎসবকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে নানা পদক্ষেপ নেয়ার কথা জানায় পুলিশ। 7 দিনের একটা কর্মসূচি গ্রহণ করেছি। 13 তারিখের র্যালির মাধ্যমে এবং 14 তারিখে বুদ্ধ স্নানের মাধ্যমে আমাদের কর্মসূচিগুলো আমরা পালন করব। 3 স্তরের আমাদের নিরাপত্তা ব্যবস্থা আছে। পাশাপাশি আমাদের মোবাইল পার্টি, পেট্রোল পার্টি এবং ফুড পেট্রোল পার্টি আমাদের এই উৎসবটা যাতে সুন্দরভাবে হয়। আগামী 12 থেকে 18 এপ্রিল জলকেলি, পিঠা তৈরি, বৌদ্ধ মূর্তি স্নান, বয়স্ক পূজা, হাজারো প্রদীপ প্রজ্বলন ও নিজস্ব ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করবেন মারমারা। এখন বান্দরবান। নারায়ণগঞ্জে শিশু সন্তান সহ 2 নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। দুপুরে সিদ্ধিরগঞ্জের মিচমিজি পশ্চিমপাড়া এলাকার একটি বাড়ির আঙিনা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায় বাড়ির উঠোনের পাশের পরিত্যক্ত একটি জায়গা থেকে দুর্গন্ধ আসে। এ সময় ইটের স্তূপের নিচ থেকে বস্তাবন্দি অবস্থায় শিশু সন্তান সহ 2 নারীর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। স্থানীয়রা জানান, স্বামী সন্তান ও প্রতিবন্ধী বড় বোন স্বপ্নাকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন পোশাক শ্রমিক লামিয়া আক্তার। স্বামী ইয়াসিন নেশাগ্রস্ত হয়। সম্প্রতি তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। এরই জেরে 4 বছরের শিশু সন্তান আব্দুল্লাহ সহ স্ত্রী লামিয়া ও তার বড় বোন স্বপ্নাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে স্বামী ইয়াসিনকে আটক করা হয়েছে। বোনের জামাইও কইছে যে আমি তোকে দুজনের আমি শান্তি দিব না, আমি তোর দুজনের মাইরা যদি আমি জেলও খাটি আমার কোনো দুঃখ নেই। আমি স্যার আমি বিচার চাই। আমার বাপ মার নাই, কেউ নাই। আর এমন ফাঁসিতে ঝুলাবেন যেন জীবনে যেন কেউ জামাই বউরে যেন মারবে না। লামিয়া আক্তারের ফ্যামিলি তার হাজব্যান্ড ইয়াসিন আলীকে সন্দেহ করে এবং বলে যে এই ঘটনা তাকে দিয়ে সম্ভব। তা আমরা ইয়াসিন আলীকে আমরা গ্রেপ্তার করেছি। সে সন্দেহজনক, তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং আইনানুগ যা ব্যবস্থা আছে সেটা প্রক্রিয়াধীন। নাটোরে গ্রিল কেটে আদালতের মালখানায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় মালখানা কক্ষের আলমারি ভেঙে বিপুল অঙ্কের টাকা ও সোনালংকা লুট করা হয়েছে। আলামত নষ্টে দুর্বৃত্তরা আদালত চত্বরে সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করেছে, নিয়ে গেছে ভিআর মেশিনও। এ ঘটনায় 7 জনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। মাহবুব হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। কাটা জানালার গ্রিল, ছেঁড়া সিসিটিভির তার, লুট হয়েছে ভিআর মেশিনও। নাটোরের আদালত পাড়ার মালখানায় বৃহস্পতিবার রাতে ঘটেছে দুর্ধর্ষ চুরির ঘটনা। বৃহস্পতিবার রাত হওয়ায় আদালত চত্বরে ছিল শুনশান নীরবতা। নিরাপত্তার দায়িত্বে ছিলেন 5 পুলিশ সদস্য। তার মধ্যেই রাতে কোনো এক সময় নাটোর কোর্ট পুলিশের ডকুমেন্ট কক্ষ এবং কোর্ট পরিদর্শকের রুমের জানালার গ্রিল কেটে প্রথমে সংঘবদ্ধ চোর ভেতরে প্রবেশ করে। এরপর সদর সার্কেলের মালখানার তালা কেটে সেখানে থাকা আলমারি ভেঙে বিপুল পরিমাণ টাকা এবং স্বর্ণালংকার লুট করে তারা। শুক্রবার সকাল 11:30টায় কোর্ট পুলিশের এক সদস্য কাটা গ্রিল দেখে খবর দেন ঊর্ধ্বতন পুলিশ সদস্যদের। এরপর ঘটনাস্থলে আসেন পুলিশ সুপার আমজাদ হোসেন সহ পুলিশ কর্মকর্তারা। 2-1টা স্থান আমরা চিহ্নিত করছি, 2-1টা গ্রিল ভাঙা, সেগুলো আর আমাদের ডিউটিতে কারা ছিল সেটার সাথে এটাকে আমরা একটা মিলায় দেখার চেষ্টা করছি। যেখানে সিসিটিভি মনিটরিংও আছে, সেটাও আমরা একটা মিলাই আপনাদেরকে ডিটেলস একটু পরে বলতে হবে। জানা যায় গত মাসে সিংড়া থেকে উদ্ধার হওয়া গাইবান্ধার এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাবিউল ইসলামের 37 লাখ টাকা এই মালখানায় রাখা ছিল। এছাড়া 10 ভরি স্বর্ণালংকার এবং 19 ভরি রূপাও ছিল আলমারিতে। ধারণা করা হচ্ছে 37 লাখ টাকা সহ সবই লুট হয়েছে। তবে কোনো মামলার আলামত খোয়া গেছে কিনা সে বিষয়ে তদন্ত করছে পুলিশ। কিছু স্বর্ণালংকার, রূপা, কিছু টাকা আছে, সেটা ওটা রেজিস্টার মিলানোর জন্য আমরা অপেক্ষা করবো। আমরা একটু রেজিস্টারটা চেক করি, তখন বললে আমাদের সুবিধা হবে, তখন আপনাদের পূর্ণাঙ্গ তথ্যটা দিতে পারবো আমি। এদিকে এই ঘটনায় আলামত উদ্ধারে কাজ শুরু করেছে সিআইডির ক্রাইম সিন টিম। এছাড়া পিবিআই, ডিবি সহ পুলিশের বিভিন্ন টিম কাজ করছে। জড়িত সন্দেহে এরই মধ্যে 7 জনকে আটক করা হয়েছে।
এখন নাটোর। ময়মনসিংহের গফরগাঁওয়ের বিএনপি ও ছাত্র দলের 3 নেতাকে কুপিয়েছে সন্ত্রাসীরা। গুরুতর অবস্থায় তাদের ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়েছে। এর মধ্যে বিএনপি নেতা আসাদুজ্জামান সুজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানায়, গত রাতে গফরগাঁওয়ের পাগলা থানার বিএনপি নেতা আসাদুজ্জামান সুজন, ছাত্রদলের সহসভাপতি এম রহমান সফল ও ছাত্রদল নেতা জোবায়েত হোসেন স্বপ্নিলের উপর অতর্কিত হামলা চালায় একই এলাকার বহিষ্কৃত বিএনপি নেতা কবির সরকার ও তার সহযোগীরা। এ সময় ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করা হয় তাদের। আহতদের উদ্ধার করে প্রথমে গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেলে আনা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে বিএনপি নেতা সুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে সাভারে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে সাভারের সমাজভিত্তিক মেডিকেল কলেজ গণস্বাস্থ্য হাসপাতালের সূচনা ভবনের হল রুমে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। এ সময় ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন বক্তারা। বলেন, ডক্টর জাফরুল্লাহ ছিলেন স্মরণকালের শ্রেষ্ঠ উদ্যোক্তা এবং স্বপ্নবাজ মানুষ। তার স্বপ্নগুলোর পরিপূর্ণ বাস্তবায়নের আগেই তিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন। অনুষ্ঠানে জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী ও গণস্বাস্থ্য কেন্দ্রের জনহিতকর দাতব্য ট্রাস্টের চেয়ারপারসন শিরিন পারভিন হক সহ গণস্বাস্থ্য কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ অনেকে উপস্থিত ছিলেন। বাংলাদেশ রেলওয়ের রাজস্ব বাড়াতে দ্রুত ওয়াগন ও কোচ মেরামতের পাশাপাশি নিজস্ব সক্ষমতায় নতুন কোচ ও ওয়াগন তৈরির নির্দেশনা দিয়েছেন রেলপথ উপদেষ্টা ফাউজুল কবির খান। সকালে চট্টগ্রামে পাহাড়তলী কারখানা পরিদর্শনে তিনি এই নির্দেশনা দেন। পরে সিআরবি রেলওয়ে হাসপাতাল পরিদর্শন শেষে এটিকে জেনারেল হাসপাতালে রূপান্তর করা হবে বলেও জানান রেলপথ উপদেষ্টা। কাজী মাহফুজের প্রতিবেদনে বিস্তারিত। 2 যুগ আগেও বাংলাদেশ রেলওয়ে ছিল লাভজনক প্রতিষ্ঠান। 1998-99 অর্থ বছরে রেলের লাভ হয় 18 কোটি টাকা। এরপর সময় যত গড়িয়েছে লাভজনক প্রতিষ্ঠানটিতে লোকসান বেড়েছে। এখন আয়ের চেয়ে ব্যয় 2.5 থেকে 3 গুণ বেশি। এমন অবস্থায় অপরিকল্পিত ব্যয় কমিয়ে রেলকে লাভে আনতে উদ্যোগী অন্তর্বর্তী সরকার। তারই অংশ হিসেবে শুক্রবার রেলওয়ে পূর্বাঞ্চল পরিদর্শনে আসেন রেলপথ উপদেষ্টা ফাউজুল কবির খান। শুরুতে চট্টগ্রামের পাহাড়তলীর ওয়াগন ও কোচ মেরামত কারখানা পরিদর্শন করেন তিনি। এ সময় রাজস্ব বাড়াতে কোচ ও ওয়াগন মেরামত বৃদ্ধির পাশাপাশি নিজস্ব সক্ষমতায় নতুন কোচ ও ওয়াগন তৈরির পরামর্শ দেন কর্মকর্তাদের। ওয়ার্কশপের মর্যাদা উন্নত করার জন্য আমরা এখন ডিপিপি প্রণয়ন হচ্ছে এবং এটা হলে এটা ইনশাল্লাহ আমরা সহসায় করব। ফলে হবে কি, বাইরে থেকে লোকোমোটিভসের পার্টস এনে, বাইরে থেকে ক্যারেজের পার্টস এনে এখানে এসে সংযোজন করে হবে। তাহলে হয় কি, আমাদের ব্যয় সাশ্রয় হবে এবং আমরা দ্রুত এগুলো পাবো। আর ইম্পোর্ট করতে অনেক দিন লাগে, আপনি অর্ডার দিলেন, বানালো, তারপরে আনলো, তো তখন ওই পার্টস হিসেবে এখানে নিয়ে আসবে, এখানে সংযোজন করবে, তো এখানে ভ্যালু এডিশন হবে এবং এটাতে আমাদের খরচ করবে। পরে উপদেষ্টা সিআরবি রেলওয়ে হাসপাতাল পরিদর্শনে যান। এ সময় 100 শয্যার এই হাসপাতালে শুধুমাত্র একজন চিকিৎসক ও যন্ত্রপাতির সংকটে অসন্তোষ প্রকাশ করেন তিনি। বলেন, চট্টগ্রাম মেডিকেলের রোগীর চাপ কমাতে এই হাসপাতালকে জেনারেল হাসপাতালে রূপান্তরিত করতে কাজ করছে সরকার। এ বিষয়ে দ্রুত সময়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে চুক্তি করবে রেলপথ মন্ত্রণালয়। চিটং মেডিকেল কলেজে সিট পাচ্ছে না, আর এখানে সিট খালি, তো ওই জন্য ওনাদের সঙ্গে আমরা একটা সেন্ট্রালি একটা রেল মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে একটা এমওইউ আমরা করব, তো যার অধীনে এখানে স্বাস্থ্য মন্ত্রণালয় ডাক্তার দেবেন, ইকুইপমেন্ট দেবেন। পরে রেলের সার্বিক মানোন্নয়নে পূর্বাঞ্চল কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনদের সাথে মতবিনিময় করেন রেলপথ উপদেষ্টা। এ সময় অংশীজনরা যাত্রী পরিবহনের পাশাপাশি রেলের আয় বাড়াতে পণ্য পরিবহন ও রেলের অরক্ষিত হাজার হাজার একর জমির সঠিক ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। শেষ করছে এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।